বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকের ক্লাস বিজ্ঞান শ্রেণীর সপ্তম, টপিক পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বিজ্ঞান বই থেকে চলে যাও। আজকে এখান থেকে আমাদের আলোচনা হবে প্রথম অধ্যায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আমরা আলোচনা করব। আজকে রোগ প্রতিরোধটা কি? দেহে কোনো জীবাণু বা রোগ জীবাণু প্রবেশ করলে রক্তের শ্বেতকণিকা রক্তকণিকা সেগুলোকে মেরে ফেলে, রোগ প্রতিরোধ করে। হরমোন পরিবহন। দেহের নালীহীন গ্রন্থিতে হরমোন উৎপন্ন হয়। রক্তের মাধ্যমে হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ। রক্ত দেহের বিভিন্ন অংশের তাপ পরিবহন করে, এতে দেহের সর্বত্র তাপমাত্রা ঠিক থাকে। রক্ত জমাট বাঁধা। দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত হয়। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফলে রক্তপাত বন্ধ হয়। তাহলে দেখো, আজকে আমরা পাঁচে রোগ প্রতিরোধ, তারপরে হরমোন পরিবহন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্ত জমাট বাঁধা, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। কোনটার কি কাজ, আমাদের শরীরের কোন অংশে কোন জিনিসটা কিভাবে আমাদের শরীরটাকে টেকেল দেয়, যা আমাদের শরীর সুস্থ থাকে, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখো, আমরা এর পরবর্তীতে দেখব। এখানে কিছু চিত্র দেওয়া হয়েছে। ধমনী, শিরা ও কৈশিক নালীর কিছু চিত্র দেওয়া হয়েছে। এটা হচ্ছে ধমনী, এটা শিরার কফাটিকা। এটা এখানে দেখো কৌশিক নালী এর দুইটা পার্ট আছে, শিরা এবং ধমনী। তাহলে আমরা দেখি এরপর ধমনীর কি কাজ। যে সকল রক্তবাহী নালী হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাকে ধমনী বলে। তাহলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ধমনী কাকে বলে? ধমনী কাকে বলে মুখস্থ করতে হবে। এরা দেহের ভিতর দিকে অবস্থিত। তাহলে এর বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ধমনীর প্রাচীর পুরু, গহ্বর ছোট এবং এর গহ্বরে কপাটিকা থাকে না। ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে ধমনী কি করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। শিরা, যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃদপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। তাহলে শিরা কাকে বলে? যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃদপিণ্ড ফিরে আসে তাকে কি বলে? শিরা বলে। শিরা প্রাচীর অপেক্ষাকৃত পাতলা। এদের গহ্বরটি বড় ও গহ্বরের প্রাচীর পাত্রে কপাটিকা থাকে। দেহের কৌশিক জালিকা থেকে শিরার উৎপত্তি ঘটে। কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে থাকে। এরপরে দেখো কৌশিক নালী। ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম নালী তৈরি করে। এই সকল সূক্ষ্ম নালীকে কৌশিক নালী বা কৌশিক জালিকা বলে। তাহলে কৌশিক নালী বা কৌশিক জালিকা কাকে বলে অবশ্যই মুখস্থ রাখতে হবে। কৌশিক নালী থেকে শিরার উৎপত্তি। এক স্তর বিশিষ্ট পাতলা এপিথেলিয়াল কোষ দিয়ে কৌশিক নালীর প্রাচীর গঠিত। কৌশিক নালী দেহকোষের চারপাশে অবস্থান করে। তাহলে কৌশিক নালী কোথায় অবস্থান করে? কৌশিক নালীর দেহকোষের চারপাশে।
এখানে দেখো একটা ছক দেওয়া আছে, তোমরা নিচের ছকটি পূরণ করে ধমনী ও শিরার পার্থক্য নির্ণয় করবে। আমরা একটু আগে যেটা পড়ে আসলাম এটা তোমরা অবশ্যই করে নেবে। এরপরে দেখো হৃদপিণ্ড। হৃদপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মোচাকৃতির অঙ্গ। এটা পেরিকার্ডিয়াম নামে দুটি স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত। হৃদপিণ্ড হৃদপেলি দ্বারা গঠিত। হৃদপেলি এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি যা কারো নিয়ন্ত্রণ ছাড়া নিজে নিজেই সংকোচন ও প্রসারণে সক্ষম। প্রতি মিনিটে কম বেশি 72 বার হৃদপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয়। তুমি তোমার বুকের মাঝখানে হাত রাখো, একটা ধুকধুকানি বা কোনো স্পন্দন টের পাচ্ছ কি? কেন এমন ঘটে? হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে এইরূপ ঘটে। এটা হচ্ছে কলস্পন্দন, হৃদয় স্পন্দন, এটাকে বলা হয় কি? হৃদয় স্পন্দন। এরপরে দেখো হৃদপিণ্ড 3 স্তরে গঠিত। তাহলে হৃদপিণ্ড কয় স্তরে গঠিত? 3 স্তরে গঠিত, যথা ক বাইরের স্তর বা এপিকার্ডিয়াম। কতে কি প্রথমে আমরা কি দেখলাম? বাহিরের স্তর বা এপিকার্ডিয়াম। খ মাঝের স্তর বা মায়োকার্ডিয়াম। গ ভিতরের স্তর বা এন্ডোকার্ডিয়াম। এদের মধ্যে স্যারোকার্ডিয়ামই সবচেয়ে পুরু এবং এর সংকোচনের কারণে হৃদপিণ্ড করে পাম্প করে রক্ত সঞ্চালন করে। হৃদপিণ্ড একটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। হৃদপিণ্ডের উপরের প্রকোষ্ঠ দুটির নাম ডান অলিন্দ ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটির যথাক্রমে ডান ও বাম নিলয়। এরপরে দেখো অলিন্দে প্রাচীর পাতলা ও নিলয়ের প্রাচীর পুরু থাকে। তাহলে অলিন্দে এবং নিলয়ের প্রাচীরগুলো কেমন থাকে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। অলিন্দের প্রাচীর পাতলা ও নিলয়ের প্রাচীর পুরু থাকে। অলিন্দ ও নিলয় দুটি আলাদা প্রাচীর দ্বারা পৃথক থাকে। আয়তনের অলিন্দগুলো নিলয়ের চেয়ে আকারে ছোট হয়। তাহলে কোনটা কার চেয়ে ছোট হয়? ডান অলিন্দ ও নিলয়ের মাঝ ডান অলিন্দ নিলয় ছিদ্র থাকে। ওই ছিদ্রপথে কপাটিকা থাকে। রক্ত এর ছিদ্রপথে অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করতে পারে। তাহলে অলিন্দ থেকে নিলয়ে কিভাবে প্রবেশ করে সেটা কিন্তু দেখলে। অনুরূপভাবে বাম অলিন্দ ও নিলয়ের মাঝখানে কপাটিকা থাকে। এক্ষেত্রেও বাম অলিন্দ থেকে রক্ত কেবলমাত্র, দেখো তোমরা হৃদপিণ্ডের কিন্তু একটু চিত্র দেখতে পাচ্ছ, হৃদপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালনটা কিভাবে হয় আমরা দেখব। হৃদপিণ্ড হৃদপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। যখন হৃদপিণ্ডের সংকোচন হয় তখন হৃদপিণ্ড থেকে রক্ত ধমনী পথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আবার হৃদপিণ্ডে যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরাপথে হৃদপিণ্ডে ফিরে আসে। এভাবে হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণ দ্বারা রক্ত একবার হৃদপিণ্ড প্রবেশ করে আর আবার হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এর উপর ভিত্তি করে আগামী দিনের জন্য তোমাদের 2 নম্বর সৃজনশীলটা পড়া থাকবে। দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে দিয়ে পেরিকার্ডিয়াম কি, এখানে আমরা একটু আগে যেগুলো পড়লাম সেগুলো সম্পর্কে এই প্রশ্নটা আলোচনা। তোমরা সকলেই খুব সুন্দর করে প্রশ্নটা মুখস্থ করে ফেলবে এবং মুখস্থ করে খাতায় লিখে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা যারা অনলাইন ক্লাসে জয়েন করে আমাদের ক্লাসগুলো উপভোগ করছো তাদেরকে আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।